সুজনা অভিকের দেওয়া সালোয়ার কামিজ পরে নিল। ড্রেসটা মেরুন আর সোনালি রঙের, ওড়নাটা ভারী কাজ, কামিজে বুকে আর নিচে হাতে কাজ। সুজনা ভারী পছন্দ হয়েছে। মাস্টারমশার পছন্দ তার অপছন্দ হবে না কবু। সে ওড়নাটা দিয়ে মাথা ঢেকে খানিকটা সাজুগুজু করে ঘর থেকে বেরোতে যাবে, তখনই জিনিয়া আর তরি চলে এলো। বলল, রেডি? সুজনা মাথা নাড়ালো। সাজিয়া বেগম সবাইকে সালামি দিলেন। সবাই নিতে না চাইলেও জোর করে দিলেন। অনা আদিব বকশিস পেয়ে সে কি খুশি। আবিককে বলো, সুজানামও বকশিস দিচ্ছে। আবিক রিসান আর সিজানকে রুমালের ভেতরে করে বকশিস দিলেন। আবিক বলল, কি এগুলো? সামান্য বকশিস, এসব নিতে হয়, খুশি হয়ে দেয় তাই খুশি হয়ে নিতে হয়। আবিক তাই আর কিছু বলল না। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়ল। নবকুঠিরে পৌঁছাতে গাড়ি থেকে নেমে সবাই সুজানাকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। জিনে সবাইকে ডেকে বলল, বউ চলে এসেছে, বড় মামি ছোট মামি মিষ্টি নিয়ে আসো। আনিকা চলে গেল সুজনার কাছে। সালমা বেগমের পিছন পিছন আঞ্জুমনা বেগম আর অভিকের ফুফি, মামি, খালামণি সবাই গেল। সুজনাকে তখনও দরজার কাছে দাঁড় করে রেখেছে সবাই। সবার সাথে কুশল বিনিময় পর্ব শেষ হলো। সবার সাথে সুজনা পরিচয় করিয়ে দিলেন। সালমা বেগম প্রথম দেখা হওয়ার সবাই মিষ্টি মুখ করিয়ে ঘরে নিয়ে এলো। আজমিন সাহেব এসে বলো, সুজানা চলে এসেছে। সুজানা সালাম করতেই উনি মাথায় হাত রেখে দোয়া করে দিয়ে বলেন, ঈদ মোবারক সুইটি। সুজানা হেসে বলল, ঈদ মোবারক আঙ্কেল। আবিক ফারদিন আজকাল কাজ করেছে সব। গুড জব মিস্টার। আবিক মাথার পিছনে চুলকে বলল, থ্যাঙ্কস বাবা। তারপরই দাদু এলেন, বলেন, আমার নাতি বউ এসেছে। সুজনা ওনাকে সালাম করে বললেন, ঈদ মোবারক দাদু। ঈদ মোবারক বোন আমার। তুমি ভালো আছো তো? তোমার মা ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। এই দেখো আমার ভাইয়ের পছন্দ কত সুন্দর, যেমন পোশাক তেমন মানুষ। এই কথা শুনে ভরা মজলিসের সূচনা ভারী লজ্জা পেল। অভিক বলল, ওকে আমি এখন ঘরে যাই, প্রচুর টায়ার্ড। সে চলে গেল। সুজনা সবার সাথে বসে কিছু সেমাই মিষ্টি খেলো। মামি আর খালামণিদের সাথে কথা বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আবিব এসে বলল, সুজনা অভি ডাকে। সুজনা সবার দিকে তাকালো। আবিককে খালামণি বললেন, যাও। সুজনা চলে গেল। আবিকের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিতে আবিককে উকি দিয়ে তাকালো। বলল, আমার ঘরে কি? সুজনা হাসলো। বলল, তাহলে চলে যাই। কি আজব বলবেন, এটা আমার ঘর, এটাও শিখিয়ে দিতে হবে? সুজনা মাথা নামিয়ে হাসলো। ঘরে ঢুকে পাঁচটা বিছানায় রেখে বুক সেলফের কাছে গিয়ে বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। বলল, আপনি মাসে কয়টা বই কিনেন? হিসেব থাকে না, যখন যেটা পাই। সুজনা একপাশে অনেকগুলো নতুন বই দেখলো। বলো, এগুলো নতুন কিনেছেন মনে হচ্ছে। আপনাকে নিয়ে পড়ব বলে কিনেছি। আপনি কখন আসবেন? সুজনা একটা বই নিল হাতে। সব সময় তাকে লজ্জায় ফেলার ধান্দা। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলো, এই বইটা অর্ধেক আমার পড়া হয়েছে। আবিক তার পিছনে এসে দাঁড়ালো। বলল, আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়া বাকি, মনে আছে? সুজনা বইয়ের পাতা থেকে চোখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো। হ্যাঁ, খুব মনে আছে। কয়টার উত্তর পারবেন? 3টার। সিরিয়াসলি? সুজনা মাথা দুলালো। কিন্তু এখন জানতে চাইবেন না কেন? সুজনা বইটা নিয়ে মুখ ঢেকে হাসলো। অভিক বইয়ের অপর পাশে তার কপাল ঠেকে বলল, ঠিক আছে, আপনার সালামিটা নিন এবার। সুজনা বইটা ধীরে ধীরে নামালো। দেখলো একটা চকলেট 1000 টাকার নোট নিল। সুজনা নিল। বলল, আম্মা দিয়েছে বলে শোধ দিচ্ছেন? আবিক অবাক চোখে তাকালো। কি আজব ব্যাপার, আমি আমার বউকে সালামি দেব না? যতই হবু হোক, আপনার আম্মা কি দিল সেটা তো আমি খুলেও দেখিনি। এখন দেখি, ওয়েট। আবিক তার পাঞ্জাবিটা নিল, পকেটে হাত ঢুকিয়ে রুমালটা বের করে সুজনার কাছে চলে এলো। রুমালের ভাঁজ খুলতেই দেখলো দুটো 500 টাকার নোট। তারপর রুমালে হাতের কাজ করা তোলা ফুল ও সুতো দিয়ে লেখা জামাই রাজা। অভিক হাসলো। সুজনাকে দেখিয়ে বলো, কি সুন্দর, এটা আমি খুব যত্নে রাখবো। আম্মা এটা রমজান মাসে বসে বসে তুলেছে, আমি দেখতে চেয়েছিলাম, দেখায়নি। আম্মা করিমকে খুব ভালোবাসে। জরিনার মতো সুজনা বই নিয়ে মুখটা আবারও ঢেকে দিল। বাইরে থেকে হাসাহাসির আওয়াজ ভেসে এলো। আনিকা বলল, আসা যাবে? সুজনা অপ্রস্তুত হয়ে অভিকের দিকে তাকালো। অভিক বলল, আসা যাবে না কেন? না মানে আমরা ভুল সময় টময়ে এসে পড়িনি তো?
সব বাজে কথা। ওরা ঘরে ঢুকলো মিটিমিটি হেসে। সুজনা বলল, আপনারা হাসছেন কেন? এমনি এমনি। সিজানের বউ তানিয়া বলল, নতুন বউ কোথায়? আনিকা সুজনাকে দেখে বলল, এটা। সুজনা সালাম দিয়ে জড়িয়ে ধরল কোলে। বাবুকে দেখে বলল, বাবু তো ঘুম। হ্যাঁ, আমি বাবুর সাথে রুমে ছিলাম, ঘুম চলে এসেছিল। আপনি এসেছেন শুনে চলে এসেছি। তরি আর খড়ি বিছানার উঠে বসলো অভিকের ফোন নিয়ে। অভিক বলল, ফোনের চার্জ শেষের দিকে, শেষ হলে দেখা যাবে। সবাই বিছানায় গিয়ে বসলো। সুজনা বইটা সেলফে রেখে তাদের সাথে বসলো। দরজা ঠেলে অনাদি চলে এলো সেন্টু গেঞ্জি গায়ে। গরমের কারণে ঈদের জামা কাপড় খুলে ছুঁড়ে ফেলেছে। দুজনে বিছানায় উঠে সুজনার পাশে ঘেঁষে বলল, আনিকা সুজনাকে দেখে জানতে চাইল, কে এটা? সুজন। আর কি? টিচার আর অভির বউ। সবাই একসাথে হেসে উঠল। অভি বলল, এসব ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে? ব্রাভো। জিনিয়া ওই ড্রয়ার থেকে লুডো বোর্ড করে বলো, ব্রো চলো লুডো খেলি, আমি, তুমি, ভাবি আর তোমার বউ। কি একটা অবস্থা! এখনও বউ হয়নি, বউ বউ শুরু করে দিয়েছ। বউ হয়ে গেলে তখন কি বলবে? জিনিয়া হিক করে হেসে বলো, স্ত্রী। সবাই আবারও হেসে উঠল। তানিয়া বাচ্চা নিয়ে বসে থাকলো। জিনিয়া কলেজে 1, 2, 3, 4টা লিখে লটারি দিল। 1 আর 2 এক পক্ষে থাকবে, 3, 4 অন্য পক্ষে। লটারিতে সুজনা আনিকার সাথে পড়ল, অভিকার জিনিয়া অন্য পক্ষে। তরি ফোনে মনোযোগ রেখে বলল, এরপরে বার আমরাও খেলবো, ওকে? খেলা শুরু হলো। শুরুতেই স্বাভাবিক খেলে যাচ্ছিল সবাই। সুজনার সব গুটি ছক্কা দিয়ে উঠে গিয়েছে, অভিকের একটাও না। সে মন খারাপ করে বলল, এটা কোনো কথা? আনিকা বলল, আজ তোরা হারবি, দেখে নিস। খেলার মাঝপথে জিনিয়া গুটি কেটে দিল। আনিকা তারপর পরপর সুজনায় কেটে দিল। সে আভিককে বলল, দেখ, তুমি কোনো খেলাই পারো না। আভিক বলল, তুই খুব পারস, দেখতে পাচ্ছি। একদম ওরকম বলবে না, আজ হারলে তোমার জন্য হারবো। আনিকা খিলখিল করে হেসে বলল, হায়, মাথা নষ্ট হয়ে গেল দুজনের। সুজনা হারলেও চলবে না। আভিক চুপচাপ খেলছে। তার হার জিত নিয়ে সমস্যা নেই। জিতলেও সে জিতবে, হারলে সুজনা জিতবে। সমস্যা কোথায়? কই বা নেহি। তারপর গ্যাংচা করে সুজনা তার একটা পাকা গুটি কেটে দিল। আভিক হাঁ করে তাকালো, বলল, হাউ সেলফিশ ইউ আর সুজনা। আমি আপনার একটা গুটি কাটিনি কিছু আগে। সুজনা বলল, কি? জিনিয়া বলল, কি গুটি কাটনি? বলেই ঠাস ঠাস অভিকের বাহুতে মেরে দিল। অভিক বলল, সুজনা এটা কি করলেন? আপনার জন্য কতগুলো মার খেলাম। সুজনা হাসলো, বলল, আমি কি বলছি আমার দিকে টানতে? জিনিয়া নাকি সুরে কেঁদে বলল, বইয়ের দিকে টানছে অসভ্য ছেলে। তুমি আর একটা গুটিও সরাবে না, তোমার গুটি আমি চালবো। আবিক গাল হাতে নিয়ে, ওকে ফাইন। শেষমেশ সুজনা আর আনিকা জিতল। আনিকা সুজনাকে জড়িয়ে ধরে বলল, ভালো মেয়ে। অভিক বলল, আমি গুটি কাটিনি বলে জিতেছেন। সুজনা বলল, কাটিনি কেন? আমি বলেছি। কি আশ্চর্য, যার জন্য চুরি করি সেই বলে চোর। সবাই একসাথে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষে সুজনা বেরানোর জন্য তৈরি। সবাই একে একে বকশিস দিল। সুজনা লজ্জা পেল। সালমা বেগম ধমক দিয়ে বলল, আনিকা নিতে তেরামো করছে, তোমার এত সমস্যা কেন? খুশি হয়ে দিচ্ছি, নাও। সুজনা ভয়ে চোটে নিঃশব্দে নিয়ে নিল। বকশিস না নিতে কে চায়? একদম ফ্রেশ নতুন টাকা। মমতা বেগম সুতি রুমাল করে সুজনাকে বকশিস দিয়ে বলল, 3 নাতি বইয়ের জন্য বকশিস রেখেছিলাম, দুটোকে দিয়ে দিয়েছি সকালে, তোমাকে দেওয়ার জন্য আঁচলে বেঁধে রেখেছি। এই নাও, আগামী 5 বছর আমার ভাইয়ের পকেট থেকে চুরি করে হলে বেশি করে দেব। সুজনা হাসলো, আমার ভাই তোমাকে বকশিস দিয়েছে তো? সুজনা মাথা দুলালো, বাহ, কিছু শিখিয়ে দিতে হয় না আমার ভাইটাকে। মসজিদ থেকে ফিরে আমার ভাইগুলো আমাকে বকশিস দিয়েছে, তাতে তো আমার বকশিসের প্রয়োজন নেই। সেই ছোটোবেলা দিতাম, আমার বকশিস পেয়ে কত খুশি হতো। এখন দিলেও নেয় না, তবে বউদের দেই। আমি ছাড়া ওদের বকশিস দেওয়ার কেউ আছে? সে যাই হোক, এই বাড়িতে কবে আসছো? তোমাকে আনার তোড়জোড় তো শুরু করে দিয়েছে তোমার শাশুড়ি। কি? ওই যে ফার্নিচার বানাতে দিল না ছেলের ঘর থেকে, এখন সেটা ছেলের বউয়ের ঘর বানাতে হবে তো। ছেলের ঘর আর মেয়ের ঘর আলাদা হয়? হয়তো মেয়েদের কত কিছু লাগে ওই ঘরে
শোকেস নেই, ড্রেসিং টেবিল নেই, ও বড় বড় সেলফে কী সব বই রাখা আছে, আর তা যত সরঞ্জাম লতা পাতা দিয়ে কেমন করেছে তুমি দেখোনি? এইটুকুতে অনেকটা সুন্দর। এই দেখো মেয়ে কি বলে, বরের দিকে টেনে কথা বলছে। বৌমা তুমি কার জন্য এসব করছো বলো তো? সালমা বেগম জানতে চাইল কি হয়েছে, দাদু ভাইয়ের ঘর নাকি ওইটুকুতেই ভালো? সুজানা বলছে, সে তো দেখার মুখে আমি বলছি। তারপর এই বাড়িতে এসে দেখি আপনার খোকার ঘর আর ফুটবল আর ক্রিকেট খেলার মাঠের মতো ফাঁকা। আমি তার মায়ের মতো নই, তার ছেলে বউয়ের কথা ভাবতে হয় আমাকে। আপনার নাতি আর বাবার মতো ফাঁকা করে রাখেনি, সেই গাদা গাদা বই আর লতাপাতা দিয়ে ঘরটা ভর্তি করে রেখেছেন, যেন বই আর সবজির দোকান। বাপ ছেলে দুটোই এক পাগলের সাথে সংসার করে এখন আরেক পাগলের সংসার গুছিয়ে দিতে হচ্ছে। সবাই মিটিমিটি করে হাসলো। মমতাজ বেগম ফিসফিস করে বলেন, দেখেছো তোমার শাশুড়ির কথা এভাবেই আমাকে খোঁচা মারে, আমার খোকা নাকি পাগল। সুজনা হাসলো, বলল, আপনারা এভাবে ঝগড়া করেন দেখছো না, কিন্তু দেখো তুমি ঝগড়া করার সাহসটুকু পাবে না শাশুড়ির সাথে। আমাকে তো যা তা শুনিয়ে দেয়, কিছু বলি না দেখে। সুজনা কিল করে হেসে উঠে বলল, হায় আল্লাহ। তাদের হাসাহাসির মধ্যে ভাটা পড়ল অবিকের আশায়। সে বলল, সুজনা রেডি? জি। ওকে চলুন। মমতাজ বেগম বলেন, এত তাড়া কেন ভাই, একটু বসুক আমার সাথে। না, অনেক দেরি হয়ে গিয়েছে, রাত বাড়ছে। সুজনা উঠুন। মামি উঠে বলেন, আজ রাতটা থেকে যাক না, কত ভালো লাগছে। সুজনা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল, না মামি, আম্মা চলে যেতে বলেছে। অন্য একদিন। আঞ্জুমানা বেগম বলেন, অন্য একদিন আবার কবে? সে অন্য একদিন তুমি মামিকে এ বাড়িতে থেকে যেতে আবদার করবে। সবাই হাসলো। সুজনা মৃদু হাসলো। সবার কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে সালমা বেগম বলেন, তোমার মা সময় চেয়েছিলেন, সময় দিয়েছি। তুমিও নাকি বলেছ বিয়ে শাদীর কথা পড়াশোনা শেষ করার পরে ভেবে দেখবে। সুজনা বিস্ময় নিয়ে তাকালো। উনি স্বাভাবিকভাবে বললেন, আমাকে সব বলেছে তোমার মা, আমি এসব কথা আভিকে বলিনি। শোনো মেয়ে, আমি গত ঈদের পর থেকে মেয়ে খুঁজে চলছি। এখন যখন পেয়ে গেছি আর অপেক্ষা করব না। বিয়ের পর তুমি যা মন চায় করো, বিয়ের আগে আমি যা বলছি তাই করব। ঠিক আছে? সুজনা মিনমিন করে জানতে চাইল, আমি একটা চাকরি করি আন্টি, তোমাকে আমি কখনো বলেছি চাকরি ছেড়ে দিতে হবে? না। তাহলে চাকরির কথা উঠছে কেন? তোমরা বর বউয়ের সম্পর্ক ঠিক রেখে যা করার করো। এই একটা বছর কি কম মনে হচ্ছে? ততদিন আমি অপেক্ষা করতে পারবো না বাবু। যা বলার তোমার মাকে বলে দিয়েছি, এবার তোমার মায়ের সিদ্ধান্ত। অভিক এসে বলো, মা কি কথা বলছো এত? এবার ছাড়ো। সুজনা চলুন। সুজনা সবার কাছ থেকে আবারও বিদায় নিয়ে বেরিয়ে গেল। সবাই সদর দরজার সামনে দাঁড়িয়ে তার যাওয়া দেখল। রাস্তায় হাঁটতে হাঁটতে অভিক জানতে চাইল, মা কি বলছিল? অনেক কিছু। কি বলেছে? আপনার ঘরটা বই আর সবজির দোকান। অভিক হেসে উঠল, বলল, মা ওসব প্রায় বলে। আর কি বলেছে? বলেছেন ওনার ছেলেটা একদম বাপের মতো, বাবা মায়ের প্রতি খুব যত্নশীল। ছেলেটা অবশ্যই বাবার মতো। সুজনা হাসলো মৃদু তালে, পা ফেলতে ফেলতে বলল, গত ঈদে আমি আপনাকে চিনতাম না, আর আমি ঈদের পরের দিন একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। সুজনা কপাল কুঁচকে তাকালো। মেয়েটা কেমন? দেখার চোখ সবার সুন্দর, কিন্তু তাদের অনুভব করতে না পারাটা আমার আনন্দের ছিল। কেন? আমি আমার মতো কাউকে অনুভবে রাখতে চাইছিলাম, আপনার মতো, মনের মতো। সুজনা নির্মল হাসল। অভিক তার হাতটা ধরে এপাশ ওপাশ রাস্তা পার হলো। সুজনা বলল, কি করছেন? আপনি সাথে থাকলে দুষ্টুমি করতে ইচ্ছে করে। অন্য দুষ্টুমি এখন বারণ, তাই কি আর করার। কান গরম হয়ে এলো সুজনার। নিত্য নতুন আবিষ্কার করছে সে এই মানুষটাকে। এত ঠোঁটকাটা তো কবু ছিল না। তারপর অনেক দূর হেঁটে আসার পর রিক্সা পেল তারা। সরিষাবাড়ি গেটের কাছাকাছি এসে সুজনা রিক্সা থেকে নেমে এলো। আভিক বলল, এত তাড়াতাড়ি পথটা ফুরিয়ে যায়? সুজনা হাসলো, বলল, অনেক টাকা বকশিস পেয়েছি, ভাড়াটা আমি দিই। ফাইন। সুজনা হেসে ভাড়াটা দিয়ে বলল, আসি। সাবধানে যাবেন। অসাবধানে গেলে যদি আপনি সাথে আসেন তাহলে সাবধানে যেতে রাজি নই। সুজনা হেসে বলল, সবসময় মজা। আসি, আল্লাহ হাফেজ। আবিক
তাকে আবারও ডাকলো, সুজনা। সুজনা ফিরল। আবিক মন খারাপ করে বলল, এসব আর ভালো লাগে না। সে হেসে চালককে বলল, মামা যাওয়ার পথে ওনাকে একটা ভালো লাগার ওষুধ কিনে দিয়েন তো। আবিক চালকের বিল্ডিংয়ের 3 তলায় আঙুলে ইশারা করে বলল, ঔষধের দোকানটা ওইখানে মামা। সুজনার সাথে সাথে চালকও হেসে উঠল। ঈদ উপলক্ষে কেটে যাওয়ার পর বিয়ের ধুম নেমে এলো। নবকুটিরে বাড়ি বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ের দিন সুজনার মায়ের ওপর এত চাপ দেওয়াটা খারাপ দেখায়। সুজনার বাবা আর বড় ভাই থাকলে একটা কথা ছিল, কয়েকজনই গিয়ে মেয়ে তুলে আনবে, তারপর বিয়ের পরে দিন নবকুঠিরে বড় করে অলিমার আত্মীয় স্বজনদের মেহমানদারির ব্যবস্থা করবেন। সাজিয়া বেগমকে তা জানালো, উনি বেকায়দায় পড়ে যান। ওনার একমাত্র মেয়ে, বাবা নেই, এই কারণে মেয়েকে কোনো কথা শুনতে দিতে রাজি নন উনি একাই সুজনার মা আর বাবা। আশেপাশে প্রতিবেশীরা এসে বলে গেল যে না খাইয়ে দাইয়ে মেয়ে বিয়ে দিলে মেয়েদের পরে কথা শুনতে হয়। যেখানে ওনারা অন্য কোনো পণ দাবি করছে না, সেখানে বিয়েতে ভালো আয়োজন না করলে মানুষের কথা শোনাবে। মেয়েকে সাজিয়া বেগম সেসব শুনে একেবারে মত দিল না। ওনার সাধ্যমতে আয়োজন করায় উনি মেয়ে দেবেন এমন পণ করলেন। ওনার সিদ্ধান্ত শুনে ওই বাড়ির লোক কিছুটা হলে আন্দাজ করতে পেরেছেন সাজিয়া বেগম কি ভাবছেন সেটা, তাই সবটা ওনার ওপর ছেড়ে দিলেন। ওনার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। উনি সুজনার একমাত্র অভিভাবক। টাকা পয়সা হাতে আসা মাত্রই সাজিয়া বেগম জানালেন আগামী বৃহস্পতিবার মেহেদির সন্ধ্যা আর শুক্রবারই বিয়ের দিন তারিখ ফেলবে। সালমা বেগম ভীষণ খুশি হলেন। বিলম্ব হওয়া উনি খুব টেনশনে ছিলেন এতদিন। অবশেষে কাঙ্ক্ষিত দিনটা এলো। বিয়ের কার্ড ছাপিয়ে বিলি করা হলে 3-4 দিনের মধ্যেই তারপর বিয়ের বাজার সাজার। সুজনা ভীষণ সর্দিকাশি হয়। সে বলে দিয়েছে সব কিছু যাতে অবিকের পছন্দ মতো কিনে নেয়। তাছাড়া আনিকা, জিনিয়া ওরাও তো সবাই আছেনই। কিন্তু অভিক নাছরবান্দা, সে ফোনে ফোনে জানালো টিস্যু বস্তায় করে নিয়ে যাব, তাও সর্দি কাশি নিয়ে আপনাকে যেতে হবে। সুজনা এমন নাছরবান্দা মানুষ আর দেখেনি। অগত্যা তাকে যেতেই হলো। ভালো জানাশোনা একটা ব্রাইডাল শপিং মল বেছে নিয়ে ওখানে কেনাকাটা করবে মন স্থির করেছে অভিক। গতরাতে সবাই মিলে ফোনে অপর পাশে সুজনাকে রেখে রেডি করেছে। সুজনা ফোনের ওপাশে বসে মাঝে মধ্যে হাসি কাছে দিচ্ছিল আর এক একজন এক এক মতামত শুনে হেসে কুটি কুটি হচ্ছিল। কেউ বলছিল বিয়ের দিন শাড়ি পরবে, কেউ বলছিল লেহেঙ্গা। অনেক কথা কাটাকাটির পর সিদ্ধান্ত এলো বিয়ে যেন শাড়ি আর ওয়ালিমা দিন লেহেঙ্গা পরবে। মেহেদির শাড়ি, বিয়ের শাড়ি, লেহেঙ্গা, বিয়ের পরে শাড়ি, সুতির শাড়ি, 3 পিস, বইয়ের মায়ের ভাইয়ের জন্য কাপড় চোপড়, ফুলের গহনা আর বইয়ের সাজগোছের জিনিস, আরও কত কিছু। বাড়ির সবাই কেনাকাটা তো আছেই। ছেলের বউ গহনা সালমা বেগম আগে থেকেই জুড়ে রেখেছে, তাই সেসব নিয়ে চিন্তা নেই। সর্দি কাশি নিয়েই সুজনা বিয়ের বাজারে যাওয়ার জন্য সরিষাবাড়ি গেটে দাঁড়িয়েছে। অভিক বলছিল তাকে গাড়িতে তুলে নেবে। সুজনা প্রায় 7-8 মিনিট মতো দাঁড়ানোর পর গাড়িটা এসে থামলো তার সামনে। সেখানেই সালমা বেগম, আনিকা আর জিনিয়া বসা। সুজনা সবার সাথে কুশল বিনিময় শেষে ড্রাইভারকে দিকে তাকালো। আভিকে দেখল না। এমা, উনি কোথায়? সালমা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলল, অভি ওখানে আছে, তুমি ওঠো, বসো। সুজনা আনিকার পাশে গিয়ে বসলো। আনিকা বলল, শরীর এখন কেমন আপনার? মোটামুটি। তারা গল্প করতে করতে নিউ মার্কেটে চলে আসলো। সালমা বেগম ছেলের সাথে ফোনে ফোনে চিল্লাচিল্লি করছে। আজব ছেলে, সবাইকে এখানে রেখে বন্ধু নিয়ে ঘুরছে। বাপের মতো আক্কেল হয়নি ছেলেটা। সবার প্রথমে সবাই শাড়ির দোকানে চলে গেল। মেহেদির শাড়ি আর কয়েকটা শাড়ি দেখার পর বিয়ের শাড়ি দেওয়া শুরু হলো। সালমা বেগম শাড়ি দেখতে দেখতে সুজনাকে বলল, আমার পছন্দ তোমার অপছন্দ হলে বলবে, ঠিক আছে? সুজনা মাথা দুলালো। পুরো শাড়ি মেলা বসে গেল চারপাশে। সালমা বেগম অনেকক্ষণ দেখার পর একটা বেনারসি আনিকাকে দিয়ে বললেন, এটা দেখো তো। আনিকা সুজনার পিছনে এসে বেনারসিটা মেলে সুজনার গায়ের উপর নিয়ে বলো, দেখুন তো এটা পছন্দ কিনা। ছোট মার পছন্দ আছে। সুজনা আয়নায় চোখ রাখলো। আনিকা অন্যান্য শাড়িগুলো দেখার মনোযোগ দিয়ে বলল, ভালো করে দেখুন। সুজনা আয়নায় চোখ রেখে বেনারসিটা আর একটু ভালো করে মেলে মাথায় তুলে ঘোমটা দিল। আয়না নিজেকে দেখলো অনেকক্ষণ। জীবনটা হুট করে এত রঙিন মনে হলো, অথচ কেমন ছিল এই বিয়ে বিয়ে শব্দগুলো তার কাছে।
কত ভয় ছিল, কত আশঙ্কা ছিল। আয়নায় নিজেকে দেখার সময় অনেক হলো, তারপর দেখতে পেল ওই দূরে দোকানের ভিতর কাচের দরজা ঠেলে ঢুকে পড়া মানুষটাকে। তার দিকে চোখ পড়ায় চোখে মুখে দারুণ পুলক, মুগ্ধতা। এভাবে কখনো তাকানো হয়নি। সুজনা ওই চাউনি দেখে লজ্জায় রাঙা হলো। আবিক ভুরু নাচিয়ে সুজনার মৃদু হেসে মুখটা পুরো ঢেকে নিল শাড়ির আড়ালে। আবিক তা দেখে হাসল। মেয়েটা নাতিপুতি নানি হলেও তা তো লজ্জা পাবে। অভিক এসে মায়ের পাশে গিয়ে বসলো। সালমা বেগম ঘাড় ফেরাতে ছেলেকে দেখে বলে উঠল, তোর এতক্ষণ আসার সময় হলো? সিজান কোথায়? ও ফোন কলে আছে বাইরে। সুজনা মাথার উপর থেকে শাড়িটা নামিয়ে রাখতে রাখতে অভিকের দিকে তাকালো। অভিক ভুরু নাচিয়ে জানতে চাইল কি। সুজনা দুপাশে মাথা নাড়ালো। সালমা বেগম তা পরখ করে বলল, ও কোনোগুলো পছন্দ করেছে দেখ তো, বিয়ের শাড়িটা ওদিকে, যা একটু দেখ। অভিক মায়ের পাশ উঠে গিয়ে বলল, ওকে। সুজনার দিকে যাওয়ার সময় জিনিয়ার মাথায় চাপড় দিয়ে যেতে যেতে বলল, এ কি হয়েছে এখানে? জিনিয়া মাথা পেছনে চেপে ধরে বলল, আহ, মারলে কেন? এটাকে মায়ের বলে জানতাম না। সালমা বেগম ডাক দিলেন, অভিক হচ্ছেটা কি? এখানেও মস্করা করবি? আবিক নিজের বাম কান টেনে বলল, সরি আর করব না। কি জল্লাদ মেয়ে রে বাবা। জিনিয়া বলল, মামি দেখেছে। কি বলতো? আপু তুমি শুনছো? সুজনা আপনি শুনছেন? আনিকা আর সুজনা হাসলো। আবিক সুজনার পাশে গিয়ে বসলো, বলল, এটা পছন্দ? আপনার পছন্দ হয়েছে? আবিক শাড়িটা উল্টে পাল্টে দেখলো। জিনিয়া বলল, এটা জোস। আমি অলরেডি মা আর ভাবিকে ছবি পাঠিয়ে দিয়েছি, তারা পছন্দ করেছে। স্পেশালি নানু এটা পছন্দ করেছে। যদি সুজনার পছন্দ হয় তাহলে এটা নিতে বলেছে। অভিক সুজনার দিকে তাকালো। সুজনা মাথা নাড়ল। অভিক বলল, মা এটা সুজনার পছন্দ হয়েছে। সালমা বেগম বললেন, তোরও পছন্দ হয়েছে? আমার মায়ের পছন্দ বলে কথা, অপছন্দ হওয়ার প্রশ্নই ওঠে না। সালমা বেগম একগাল হাসলেন। সুজনা বোধ হয় এই প্রথম ওনার হাসি দেখলেন। সুজনাকে দেখার সাথে সাথে উনি হাসি থামিয়ে দিলেন, বললেন, সত্যি কথা বলবে মেয়ে, আবার পরে মনে হবে আমার পছন্দ তোমার উপর চাপিয়ে দিয়েছি। সুজনা দুপাশে মাথা নেড়ে বলল, না। আবিক তাকে নকল করে বলল, না। সুজনা কপাল কুঞ্চন করল। বাকিরা হেসে উঠল। সবার বাজার সাজা শেষ করতে করতে গভীর রাত নেমে এলো। আজিম সাহেব অফিস থেকে ফিরে সবাইকে দেখতে চলে এলেন। এসেই দেখলেন বিষাদ কারবার। সালমা বেগম আনিকার সাথে নিয়ে ঘরে সাজানো অনেক জিনিসপত্র কিনে এনেছে। ফাঁকে ফাঁকে ঘরের মাঝে ঝুলিয়ে দেওয়ার জন্য একটা বড় সাইজের ঝুলানো দোলনাও কিনলেন। আনিকার ঘরে একটা আছে। আরও কত কিছু কিনলেন তার হিসেব নেই। নিজের হাতে ছেলের সংসারটা সাজিয়ে দেওয়ার মতো এত আনন্দ আর কোনোটিতেই উনি পায়নি। এই ছেলেটাকে নিয়ে কতই চিন্তা না ছিলেন উনি। যতই প্রতিষ্ঠিত আর বিলেত পাস হোক, ওনার কাছে ছেলেটা সেই সাদাসিধা বোকাশোকা হাবাগোবা। যদি কোনো বাজে মেয়ের পাল্লায় পড়তো তখন কি হতো? ভাগ্যিস সুজনার দিকে তার মন গেঁথেছিল। মায়ের মতো ছেলেটাও মেয়েটাকে ওই বাড়ির একজন করে চেয়েছিল। বইয়ের কেনাকাটা শেষ হওয়ার সবাই দম ছাড়ল। যদিও আরও অনেক কেনাকাটা বাকি পড়ে রয়েছে, কিন্তু বইয়ের কেনাকাটা শেষ হয়েছে মানে অনেক বেশি কিছু। গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে বিয়ে, ওয়ালিমা আর অন্যান্য অনুষ্ঠানের জন্য কেনা শাড়ি, গহনা, সাজগোছের জিনিসপত্র সব কিছু বাড়িতে বসেই সবাই রেডি করে তারপর বইয়ের বাসা পাঠিয়ে দেবে। শপিং মল থেকে বের হয়ে সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। বেশ জ্বর থাকায় সুজনা বেশি খাওয়া দাওয়া করতে পারল না। সবাই তা দেখে তাকে বেশি জোরাজুরি করল না। আবিক সাজিয়া বেগম আর সাইমের জন্য করা বাজার সদাইগুলো নিয়ে সুজনাকে বাসায় দিয়ে আসলো। বাকিরা নবকুটিরে ফিরে এলো। গায়ে হলুদের আগের দিন সুজনার বাসায় তার সব জিনিসপত্র দিয়ে গেল আহনাব আর আজিম সাহেব। হুট করে বিয়ে নামানোতে মেহমান দাওয়াত করা নিয়ে তারা বেশ কিছু দৌড়াদৌড়ির ওপর ছিল। তাই সুটকেসগুলো বাসায় ঢুকিয়ে দিয়ে চা খেয়ে বেরিয়ে গিয়েছিল ওনারা। গায়ে হলুদের দিন সকালে সুজনা দাদাবাড়ি থেকে তার বৃদ্ধা দাদিমা, চাচিয়া, চাচাতো ভাই বোনরা এলো। মামা বাড়ি থেকে মামা, মামি আর ছোট খালাম্মার পরিবার, তার বড় ফুপি আর ছোট ফুপিরাও এসেছে। ভিতরকার মনোমালিন্য থাকলেও বিয়েতে দাওয়াত করায় কেউ না কেউ এসে থাকতে পারেনি। সাজিয়া বেগমের মেয়ের বিয়ে সব কিছু একা হাতে সামলাতে গিয়ে
কেমন দিশেহারা হয়ে পড়েছেন, তাই সবাইকে ডেকে নিয়েছেন। মেয়েটাকে ছেড়ে কেমন দশা হবে ভেবেই উনি কুল পাচ্ছে না। এতদিনে বিয়ে বিয়ে করে যে অস্থির হচ্ছিলেন, আর এখন মেয়েটার পাশে নেই ভাবতে গেলে দম বন্ধ লাগছে। কি করে থাকবেন মেয়েটাকে ছেড়ে? যদিও সান্ত্বনা পান এইভাবে একটা মানিকের মতো ছেলে পেয়েছেন মেয়ের জামাই হিসেবে, আর কোনো দুঃখ থাকার কথা নয়। নবকুঠিরে সম্মুখে পথ থেকে শুরু করে পুরো বিল্ডিংটা লাইটিং নিয়ে সাজানো হয়েছে। লাইটিংয়ে আলোয় ঝলমল করছে দ্বিতল ভবনটি। বাড়ির গেট থেকে শুরু করে বাড়ির ভিতরে অসম্ভব রকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে দলে দলে মেহমান আসা শুরু হয়েছে। আবিক দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে বিশেষ বিশেষ কাজে, সাথে তার বন্ধুরা ছিল। যখন ফিরল তখন আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করতে গিয়ে সে অস্থির। যার বিয়ে সেই এতক্ষণ পর বাড়ি ফিরছে কেন, কোথায় গিয়েছিল, এত সব প্রশ্ন তার সম্মুখে। সে সবার প্রশ্নের ওপর দিয়ে ব্যাপারটা সেখানে মিটিয়ে নিল। আজিম সাহেব এসে জানতে চাইলেন, কি ব্যাপার বৎসর, সব ভালো লাগছে? অভিক ফারদিনের বিয়ে বলে কথা ঝাক্কাস করে সাজিয়েছি। অভিক চারপাশ চোখ বুলিয়ে বলল, দারুণ। আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। মায়ের পছন্দ হয়েছে সবটা? আমি যাহাই করি তোমার মায়ের তাহাই অপছন্দ। আমাকে বলে গেল সে নাকি সদর দরজায় বাইরে চোখ দিতেই চোখগুলো ঝলসে গেল। লাইটগুলো এমন ঝিকঝিক করছে যেমন মানুষ তেমন তার রুচি। এখন আমার রুচি নিয়ে প্রশ্ন উঠে গেল। আবিক সশব্দে হেসে উঠল, বলল, সুজনা এভাবে আমাকে বলবে? দারুণ শোনাবে কিন্তু। আফসোস, সুজনা এভাবে কখনোই বলবে না। সুজনা ভাবি মিষ্টি মেয়ে। তোমার মার কপাল করে এমন ছেলে বউ পাচ্ছে। আর ফর্চুনেটলি সুজনার সাথে ঝগড়া করে তোমার মা কোনো মজাই পাবে না। তাহলে মা ঝগড়া করাটা বন্ধ করে দেবে। এটাতে আবার আমার লস। তোমার মায়ের সাথে ঝগড়া না করলে আমার দিনটা ভালো যায় না। আবিক হেসে ফেলল আবার। আহনা পেশে বলল, চাচ্চুর ছোট মা তোমাকে এক্ষুনি ডাকছে। কি নিয়ে কথা হচ্ছে এখানে? আবিক হাসতে হাসতে বলল, তোমার ছোট মাকে নিয়েই কথা হচ্ছে। আহনাফ হাসলো, বলল, চাচ্চু দ্রুত যাও, না হলে আমি জানি কি হবে। যাই হোক, অল দ্য বেস্ট। অভিক ওদিকে কি অবস্থা ফোন করে জেনে নিও। ওকে।